যথেষ্ট মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। ছোট্ট মনিরা, তোমরা হয়তো ভুলেই গেছো মানের ঊর্ধ্বক্রম অর্থ কী, উচ্চক্রম অর্থ কী, অধক্রম অর্থ কী, নিম্নক্রম অর্থ কী, হয়তো ভুলেই গেছো। ওগুলো আবার আমরা তোমাদের কিছু স্মরণ করে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। ছোট্ট প্রথম অঙ্কটা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেখো। তাহলে এটা যেটা হবে, প্রথমে তোকে জানতে হবে যে ঊর্ধ্বক্রম অর্থটা কী। ঊর্ধ্বক্রম অর্থ হচ্ছে ছোট থেকে বড়। এটা আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে উচ্চক্রম। এটা লেখার জন্য আমি যেভাবে বোর্ডে করব, তোমরা সেভাবে বাসায় প্র্যাকটিস করলেই এটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এখানে আমি এর আগেও বলেছি বহুতবার যে এখানে সংখ্যাগুলা প্রথমে দেখতে হবে এক ঘরের সংখ্যা, তারপরে দুই ঘরের সংখ্যা, তারপরে তিন ঘরের সংখ্যা, এরকম সংখ্যা তোমাদের দেখতে হবে। তোমাদের বয়স অনুপাতে সাধারণত এক ঘরের বা দুই ঘরের বা তিন ঘরের সংখ্যা থাকার কথা। তা আমি সেরকম সংখ্যা এখানে দিয়েছি। এই সংখ্যার পরিমাণটা হয়তো 13টা থেকে শুরু করে 29টা পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারে। তোমাদের পরীক্ষার জন্য যে আসে অনেক সময় 28-29টা পর্যন্ত হতে পারে। তা 28-29টা হলে একটু অনেক বেশি হয়ে যায়। আমি এখানে কটা সংখ্যা দিয়েছি, দেখা যাক পরে গণনা করে আমরা দেখব। আপাতত যে শুরু করতে হবে সেটা হলো আমাকে এক ঘরের সঙ্গে খুঁজতে হবে, যেহেতু ঊর্ধ্বক্রম বা উচ্চক্রম সাজিয়ে লেখো মানে ছোটো থেকে বড় সাজিয়ে লেখো। ছোটো সংখ্যাটা কি? 1 বা 01, 2 বা 02, 3 বা 03, 4 বা 03, এরকম হবে আর কি। সেটা আমি খুঁজবো। প্রথমে দেখি কোথায় আছে না আছে। এই একটা পেয়ে গেছি 05। 05 পেয়ে গেলাম, দাগও দিয়ে দিলাম। প্রথমটা হবে 05। এই যে আমি লিখলাম, দাগ দিলাম, কী হলো আমার এতে? এই সংখ্যাটা আমাকে আর দেখতে হবে না, লিখতে হবে না, এটা শেষ। এরপর আমাকে সংখ্যা আসবে দুই ঘরের সংখ্যা। তো দুই ঘরের সংখ্যা তো ম্যাক্সিমামগুলো, ওর সর্বাধিকগুলো দুই ঘরের সংখ্যা। প্রায় বলতে এই একটা তিন ঘরের সংখ্যা, সবই দুই ঘরের সংখ্যা দেখা যাচ্ছে এখানে। এখন আমাকে দেখতে হবে যে একক ও দশকের ঘরের যে সংখ্যাটা, সে একক ও দশকের ঘর নিয়ে করতে সংখ্যা, দুই ঘরের সংখ্যা, এগুলো সবই প্রথমে শুরু করতে হবে 10 দিয়ে। যেমন মনে করো 10, 11, 12। তার মানে এককের ঘরে 0 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম আসবে। আর দশকের ঘরে শুধু 1 থাকবে। এভাবে একটা অধ্যায় বা একটা জিনিস তোমাকে খুঁজতে হবে, একটা তোমাকে গ্রুপ খুঁজতে হবে। দ্বিতীয় গ্রুপে গিয়ে তোমাকে আবার শুরু করতে হবে। এই পর্যন্ত আমি যাবো কত পর্যন্ত? 19 পর্যন্ত যাবো। 19-এর পর দ্বিতীয় গ্রুপে আমি চলে যাবো এখানে 2, অর্থাৎ 2, 0, 20। এই যে দশকের ঘরে 2 চলে আসলো। এরপর চলে আসবে কত? 2, 1, 2, 2, 2, 3 এরকম চলে আসবে। তার মানে এটা চলে যাবে এই পর্যন্ত, 9 পর্যন্ত, 29 পর্যন্ত চলে যাবে। তারপরে আমি আসবো এখানে 30 দিয়ে শুরু করবো। এভাবে তোমাকে দেখতে হবে এবং তাই করার আমি চেষ্টা করছি। দেখে নাও যে প্রথমে এখন 1 দিয়ে আমি খুঁজবো। দশকের ঘরে 1, এটা দশকের ঘরে কত? এটা দশকের ঘরে 2। এটা একটা 1 পাওয়া গেছে, কিন্তু 3 ঘরের সঙ্গে এটা হবে না। এই একটা পাওয়া গেছে, একটাই আছে এখানে, ওটাই তখন লিখতে হবে। আমি দাগও দিলাম, এখন লিখে ফেলছি, গেল আমার। এরপর আমি খুঁজবো 2 দিয়ে। এই যে একটা পাওয়া গেছে, দাগ দিলাম, 2টা পাওয়া গেলো, 3টা পাওয়া গেলো। এই 3টা, 2 দিয়ে 3টা পাওয়া গেলো। একটা 25, একটা 29, এটা 28। তাহলে হবে আগে 25, 28, 29 লিখবা আর কমা দিবা, লিখবা আর কমা দিবা, নিচে দাগ দিয়ে নিবা, লিখবা আর কমা দিবা। এরপরে 3 দিয়ে আমি খুঁজবো, পাওয়া গেছে একটা, 2টা, 37, 33। ভুল করে তোমাকে 37 লিখে না, এখন লিখে ফেলতো 37 ভুল করে, তারপর 33 লিখে ফেলতো। তুমি ধরে নিলাম এরকম লিখে ফেলছো। এখন কী করবা? সেগুলো তোমাকে এটা কাটা দেবে, এরকম একটা না কাটা দিয়ে তোমাকে এখানে লিখতে হবে। এখানে আর কমা লাগবে না, কারণ এইটার বদলে এটা সংখ্যাটা, এই কমাগুলো চলবে না। যাই হোক, এখানে লিখলে এটা পুরোটা কাটা দিয়ে তোমাকে লিখতে হবে নতুন করে। এটাই হলো নিয়ম। তো দেখে নিবে। তাহলে কী হবে? প্রথমে 33, তারপরে 37। 3 দিয়ে চলে গেল। কোথায় 3? দশকের ঘরে 3। এবার চলে যাবো 4 দিয়ে, একটা পাওয়া গেল।
দুটা 44 46। এবার 5 দিয়ে, কোথায় 5? দশকের ঘরে 5 পাইছি একটা, 52 55 51 একুটি পাওয়া গেল। তাহলে 51 একটা, এবার 52 আছে আর 55 আছে, 52 55 খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এবার 6 দিয়ে খুঁজবো আমি, একটা পাওয়া গেছে 64, 6 দিয়ে শেষ। এবার 7 দিয়ে 73 75, এ দুটাই, আগে 73 তারপর 75। এবার 8 দিয়ে খুঁজবো আমি, দেখো কত তাড়াতাড়ি হয়েছে, যে 88 87 82, তিনটা, তাহলে 82 87, তারপরে একটা হচ্ছে 88, এই তিনটা হয়ে গেল 8 দিয়ে। এবার 9 দিয়ে খুঁজবো আমি, 92 92, তাহলে আমার দেখা আছে অধিকাংশ দাগ পড়ে গেছে, অধিকাংশ মানে সবই দাগ পড়ে গেছে, সেটা একটা বাদ পড়ছে। এটা 3 ঘরের সংখ্যা, 105। দাগ কোথাও বাকি আছে? বাকি দেখা যাচ্ছে না। যখন তো বাকি দেখা যাচ্ছে না তখন গণনা করবে, তারপর দাঁড়িয়ে দিবে। গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, দাঁড়িয়ে দেওয়া যায়। এবং দেখে নিই, 0 5 15 25 28 29 33 37 44 46 51 52 55 64 73 75 82 87 88 92 105। ওকে, ঠিক আছে। এখন আমরা বলতে পারি যে আমার অঙ্ক সঠিক। এইভাবে তোমাদের এই ধৈর্য থাকতে হবে এবং কাটাকাটি করা যাবে না, তবে এই অঙ্কগুলো হবে। খুব কঠিন নয়, কিন্তু এখানে সবচেয়ে বড় কাজ ধৈর্যের পরীক্ষা। ওকে, ঠিক। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে একত্রে কত হয়, বা হিসাব করো, বা যোগফল নির্ণয় করো, যাই থাক লেখা থাকে এগুলো। ক নম্বর, খ নম্বর, গ নম্বর, 3টা অঙ্ক এখানে আছে। একই ধরনের অঙ্কের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। এখন খেয়াল করো, 55 পয়সা, 15 পয়সা এবং 20 পয়সা একত্রে কত হয়। এটাকে আমরা এরকম করতে পারি, যদি মনে করি এভাবে লিখব। এটা অবশ্য ক নম্বর দিয়ে লিখতে হবে আমাকে, সমাধান দিয়ে। ক 55 পয়সা আমরা পাশাপাশি লেখা যোগ করতে পারতাম। মার্ক দেখব কত মার্ক আছে, মার্ক অনুযায়ী আমরা করবো। তারপরে আছে কত, 15 পয়সা, তারপরে 20 পয়সা। যোগ চিহ্ন লাগবে না, এগুলো 5 5 10 আর 0 যোগ করে 10 শূন্য থেকে 1, 1 আর 5 6, 6 আর 7, 7 দিয়ে 9। এটা অঙ্ক হয়ে গেল। আবার একত্র আমি লিখতে পারি। এগুলো তোমার প্রথম সমস্যার সমাধান। এখন আমি খ নাম্বারটা করে দেখাই। খ নম্বর অঙ্কটা একটু ভিন্নতা রয়েছে। 2টি 50 পয়সার মুদ্রা ও 2টি 25 পয়সার মুদ্রা ও 1টি 50 পয়সার মুদ্রায় কত হয়। এটা গুণ করতে হবে, এটা এমনি হবে না, যোগ করলে হবে না, এটা গুণ করে যোগ করতে হবে। 2টি 50 পয়সার মুদ্রা সমান
এরকম লিখতে, দুইটি 25 পয়সার মুদ্রা সমান 25 পয়সা গুণন 2। এখানে জায়গা রাখা দরকার। জায়গাটা কেন রাখলাম এখানে? এখানে যদি কোনো কারণে 3 ঘর হয় তখন আমার লেখার সুবিধা হয়। এটা গেল তোমার এই যে এইটুকু। এবার একটি 50 পয়সার মুদ্রা, একটি 50 পয়সার মুদ্রা সমান 50 পয়সা গুণন 1, 50 পয়সা। অতএব একত্রে হয়, যোগ চিহ্ন লাগবে, 0 0 যোগ 0, 5 10 0 থেকে 1 বাম পাশে সরে গেল। এখানে তোমাদের একটা সমস্যা, সেটা হলে এটা লেখা যাবে না, কারণ এই জায়গাটায় যদি তোমার 99 পর্যন্ত আসে তাহলে তুমি পয়সা রেখে দিবা, আর 99 পার হয়ে যে 100 আসে বা 100 মানে 100 থেকে শুরু করে যত উপর দিকে যাক তখন তো টাকা হয়ে যাবে। কীভাবে টাকা হবে? ডান পাশে 2 ঘর পরে দশমিক বসাই দিলে টাকা হয়ে যাবে। এই জন্য বলে 100 টাকা, 100 পয়সায় 1 টাকা। আমরা লিখবো এটাকে এরকমভাবে, আমরা এভাবে লিখে দিই তাও হবে, অথবা যদি আমি লিখি 1 টাকা তাও হবে। এভাবে লিখে দিলে অসুবিধা নেই। তাহলে অতএব একত্রে এত টাকা হয়। তোমার দেখার সুযোগ তুমি ভালো দেখে নাও কীভাবে করতে হবে। এখানে একটা সমান চিহ্ন আবার লাগবে, 100 পয়সা এসে গেছে, আমি সমান চিহ্ন দেখে দিলাম, ডান পাশে 2 ঘর বাদ দিয়ে দশমিক ব্যবহার করলাম, এটা হলো 1 টাকা। 100 পয়সা মানে 1 টাকা, এটা দশমিকে প্রকাশ করা হলো। গ নম্বর প্রশ্নের সমাধান, 5টি 25 পয়সার মুদ্রা, 6টি 10 পয়সার মুদ্রা ও 3টি 5 পয়সার মুদ্রা। যদিও এই মুদ্রাগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ কম, কিন্তু অঙ্ক তো রয়েই গেছে এখনও, সঙ্গত কারণে আমরা এগুলো তোমাদেরকে করাচ্ছি। যাই হোক, তাহলে 5টি 25 পয়সার মুদ্রা সমান 25 পয়সা গুণন 5। এটা গুণগুলো কত হচ্ছে? 5 পয়সা 25 থেকে 5 গুণ 10 হচ্ছে 12। ছয়টি 10 পয়সার মুদ্রা, 10 পয়সা গুণন 6। তোমাদের যদি করোনা ভাইরাস থেকে তোমরা রক্ষা পাও, পরিত্রাণ পাও, ভালো হয়ে যায়, আসলে আমাকে বললে 6টি 10 পয়সার মধ্যে গুণ 6 হবে। আসলে কথা বলতে গেলে সমস্যা হয়ে যায়, তখন তোমাদেরকে পয়সাগুলো বের করে দেখানোর চেষ্টা করব। 6টি 10 পয়সার মুদ্রা সমান 10 পয়সা গুণন 6, তোমার 60 পয়সা, এটা 2 ঘর প্রয়োজন হবে, 60 পয়সা। এরপর আছে 3টি 5 পয়সার মুদ্রা, 5 পয়সা গুণন 3। এটা একটু খেয়াল রাখবা, সব সময় পয়সা বামে রাখবা আর কতটাই সেটা ডানে রাখবা। আবার বলছি, এখানে যেটা পয়সার মুদ্রা, কত পয়সার মুদ্রা সে পয়সার বামে রাখবা, 5 পয়সার মুদ্রা 5 পয়সা বামে, 10 পয়সার মুদ্রা 10 পয়সা বামে, 25 পয়সার মুদ্রা 25 পয়সা বামে, 50 পয়সার মুদ্রা 50 পয়সা বামে, কতটা মুদ্রা সেটা ডানে এভাবে গুণ দিয়ে দেবা। 3 5 15 পয়সা। তাহলে এখন 5 আর 0 যোগ 5, 5 আর 5 10-এর 0 হাতে থেকে 1, 1 আর 1 2, 2 আর 6 8, 8 আর 2 10-এর 0 হাতে থেকে 1, 1 আর 1 2। একদম রাউন্ড ফিগার, একদম সোজাসুজি চলে আসলো
তাহলে একত্রে এত পয়সা, এটাকে কি লিখব আমরা? এই যে বলছিলাম, আর কি পয়সা লেখা যাবে না? পয়সা লেখা যাবে না, এখানে টাকা লিখতে হবে। এই অতএব এগুলো একত্রে করলে হবে 2 টাকা বা 2.00 টাকা। এটাকে 2 টাকা বলা হয়, এটাই বলা হচ্ছে 2 টাকা। তাহলে এই পয়সাগুলোকে 5টি 25 পয়সার মুদ্রা একত্রে করলে 125 পয়সা, 6টি 10 পয়সার মুদ্রা একত্রে করলে 60 পয়সা, 3টি 5 পয়সার মুদ্রা 3 পয়সা 15 পয়সা, যোগ করলে তোমার 5 10 হাত থেকে 1, 6 রেখে 7, 7 রেখে 8, 8 10 হাত থেকে 1, 1 রেখে 2, 200 পয়সা, তার মানে 2 টাকা। এই গেল তোমাদের আজকের যে একটু নতুন ধরনের সমস্যাটা সমাধান করে দিলাম। এখন এবার দেখি 3 নম্বর সমস্যাটা কি। বাবুল 1 ঝুড়ি আম কিনে দোকানিকে বা দোকানদারকে আমের মূল্য বাবদ 500 টাকার নোট 1টি, 20 টাকার নোট 2টি, 50 টাকার নোট 3টি দিল। ওই ঝুড়ি আমের মূল্য কত? একদম সোজা অঙ্ক। যদি বলা হতো বাবুল এত টাকা দিয়ে 1 ঝুড়ি আম কিনে মূল্য বাবদ এত টাকা এত টাকা এত টাকা দিল, সে কত টাকা ফেরত পাবে, তাহলে এক কথা ছিল। কিন্তু ফেরতের পর কোনো প্রশ্নই আসে না। এই সমস্ত নোটগুলো একত্রিত করে যা হবে সেটাই আমগুলোর মূল্য, আমের মূল্য। আবার বলছি, বাবুল 1 ঝুড়ি আম কিনে দোকানিকে আমের মূল্য বাবদ মূল্য হিসেবে 500 টাকার নোট দিল একটা, তার মানে 500 টাকা, 200 টাকার নোট দিল 2টা, 400 টাকা, 50 টাকার নোট দিল 3টি, 150 টাকা। বলতেছি এগুলো দিল, তাহলে এগুলো দিল মানে কি? আম, ওই ঝুড়ি আমের মূল্যই ওই টাকাগুলোর একত্রে করলে যা হয় সেটাই। তাহলে সমাধান এখন বাবুল দোকানিকে দিল বলতে পারি, অথবা 500 টাকা নোট 1টি সমান 500 গুণ 1 এরকম হতে পারে। যদি কেউ লেখে বাবুল দোকানিকে দিল 500 টাকা গুণ 1 সমান 500 টাকা, 200 টাকা গুণ 2 সমান 400 টাকা, 50 টাকা গুণ 3 গুণ 3 সমান 150 টাকা, অথবা একত্রে যোগ করলে হবে, যোগ করে দিলে হবে, অথবা 500 টাকা নোট 1টি সমান 500 গুণ 1 সমান 500 টাকা, এভাবে লেখা যায়। দোকানিকে দিল, অনেক সময় জায়গা না থাকলে আমরা এটা কী করি, লিখি 500 গুণ 1, সেটাও চলবে যদি জায়গা না থাকে। কিন্তু জায়গাও নাই, ভালো করতে গিয়ে পরে কাটাকাটি চলবে না। এটা তোমার সাবধান থাকবে যে জায়গা না থাকলে আমরা 500 গুণ 1 লিখেও চালিয়ে দিতে পারি, তবে এভাবে লিখলে বেশি ভালো হয়। তাই 500 টাকা গুণন 1 সমান 500 টাকা। এরপরে যে 200 টাকার নোট 2টি, বাবু এটা না লিখলেও চলবে এখন। তাহলে 200 টাকা 2টা দিয়েছে, তাহলে এটা গুণনগুলো হচ্ছে 400 টাকা। সংখ্যাগুলো তোমরা একটু নিচে নিচে লেখার চেষ্টা করবে, এরকম। আরও কি দিয়েছে? 50 টাকার 3টি, 50 টাকা গুণন 3 সমান 3 0 0 3 5 15। তাহলে এইটা যোগ করলে 0, 5 0 0 যোগ করে 5, 5 4 9 10। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ ওই ঝুড়ি আমের মূল্য এত টাকা। এই টাকাগুলো যোগ ফলে তো হবে আমের মূল্য। তাহলে অতএব, অথবা কেউ বলতে পারে বাবুল দোকানিকে মোট দিল, তাও লিখতে পারো। তারপরে তো ওই ঝুড়ি আমের মূল্য, ওই ঝুড়ি অতএব
ওই ঝুড়ি আমের মূল্য 1050 টাকা। ওই ঝুড়ি আমের মূল্য 1050 টাকা। ছোট্ট মনে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা এ ধরনের প্রশ্ন সমাধান করবে, ভালো করে দেখবে, তোমার দেখার সুযোগ দিলাম, তোমরা একটু দেখে নাও। ছোট্ট মনিরা, তোমাদের একটু হোমওয়ার্কের ব্যবস্থা রয়েছে, সে হোমওয়ার্কটা দেখো, খেয়াল করো। আজকে যে হোমওয়ার্ক সেটা তোমাদের অনেক কড়া অঙ্ক। দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 36 পৃষ্ঠার 3, 4, 5, 6। দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 36 পৃষ্ঠার 3, 4, 5, 6। সেই সঙ্গে লিখে দিয়েছি কাকে বলে ত্রিভুজ, চতুর্ভুজ, বাহু, শীর্ষবিন্দু। ত্রিভুজ, চতুর্ভুজ, বাহু, শীর্ষবিন্দু। সামনে ঈদ আসবে, তার আগে আমরা আরও কয়েকটা ক্লাস নিয়ে নেব। সেই ক্লাস পর্যন্ত তোমরা ভালোভাবে ক্লাসগুলো খেয়াল করবে। আর যখন ছুটি পাবে তখন তো ছুটি তো কাটাবেই। যাই হোক, দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। খোদা হাফেজ।